সুপ্রিয় দর্শকবিন্দু, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত বছরের জুলাই আগস্টে ছাত্র এবং জনতার গণ অভ্যুত্থানে প্রায় ১,৫০০ মানুষের প্রাণের বিনিময়ে বাংলাদেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয়ে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার দলের নেতাকর্মী, সংসদ সদস্য, মন্ত্রী সহ অন্যান্য ব্যক্তিরা বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয় এবং এই যারা পালিয়ে গেছে তাদের বড় একটি অংশ অবস্থান করছে পার্শ্ববর্তী দেশ ভারতে। তো সেখানে বিভিন্ন সময় তাদের বিভিন্ন বৈঠকের খবর সংবাদ মাধ্যমে উঠে আসে। তাদের দলীয় প্রধান শেখ হাসিনা অনলাইনে বিভিন্ন বৈঠকে তিনি সরাসরি অংশগ্রহণ করে বাংলাদেশে অবস্থানরত নেতাকর্মীদের এবং বাংলাদেশের বাইরে যারা অবস্থান করে তাদেরকে তিনি দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়ে থাকেন। তো আজকে বিবিসি বাংলায় যে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে সেখানে তারা বলছে যে ভারতে আওয়ামী লীগের দলীয় কার্যক্রম পরিচালনার জন্য তারা একটি দলীয় কার্যালয় ভাড়া করেছে। তো চলুন দেখি আমরা বিবিসির প্রতিবেদনটিতে আসলে কি উঠে এসেছে। খবরটির শিরোনাম হচ্ছে, কলকাতায় পার্টি অফিস খুলে আওয়ামী লীগের কার্যক্রম চলছে কিভাবে। খবরটির বিস্তারিত বলছে, ২০২৪ সালের ৫ই আগস্ট শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পরের কয়েক মাসে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে যারা ভারতে অবস্থান করছেন তারা নিজেদের মধ্যে ছোটোখাটো বৈঠক বা দলীয় দপ্তরের কাজকর্ম চালাতেন নিজেদের বাসা বাড়িতেই। বড় বৈঠকগুলো অবশ্য করতে হতো কোনো রেস্তোরাঁ বা ব্যাংকোয়েট হল ভাড়া করে। সে কারণেই একটা নির্দিষ্ট পার্টি অফিসের দরকার ছিল বলে জানাচ্ছেন আওয়ামী লীগের নেতারা। কীরকম সেই পার্টি অফিস? এর বর্ণনায় বলা হচ্ছে যে বাণিজ্যিক পরিসরটির পেছনের দিকের ভবনটির ৮ তলায় লিফট দিয়ে উঠে বাঁ দিকে গেলেই সার দিয়ে বাণিজ্যিক সংস্থার দপ্তর। করিডোরের দুদিকে হালকা বাদামি রঙের একের পর এক দরজা, তার মধ্যেই একটিতে আওয়ামী লীগের পার্টি অফিস। শুধু বাইরে কেন, ৫০০ বা ৬০০ স্কয়ার ফুটের ঘরটিতে উঁকি মারলেও কেউ বুঝতে পারবে না যে এই ঘরটির সঙ্গে কোনোভাবে আওয়ামী লীগ জড়িত আছে। তার মানে হচ্ছে তারা যাতে কেউ হুট করে সেখানে গেলে বুঝতে না পারে যে এটি একটি দলীয় কার্যালয়। সাধারণত দলীয় কার্যালয়ে সাইনবোর্ড থাকে বা দলীয় প্রধান কিংবা অন্যান্য নেতৃবৃন্দের ছবি থাকে বা এরকম কিছু আলামত থাকে, হয়তো সেখানে সেটি নেই। হ্যাঁ, এরপরে সেটি বলছে, কোনো সাইনবোর্ড শেখ হাসিনা অথবা বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের কোনো ছবি কোথাও নেই ঘরটির বাইরে বা ভেতরে। যেহেতু এটি বাংলাদেশের বাইরে একটি কার্যালয়, স্বাভাবিকভাবে ওরকম দেশীয় কার্যালয়ের মতো নিলে হয়তো প্রশ্ন উঠবে, এজন্য তারা সেখানে কিছুই রাখেনি। বঙ্গবন্ধু বা নেত্রীর কোনো ছবি, সাইনবোর্ড কোনো কিছুই আমরা রাখিনি। খুবই সচেতনভাবে আমরা চাইনি যে এই ঘরটার পরিচিতি প্রকাশ করতে, অর্থাৎ তারা এটি মানে গোপনে এই বিষয়টি তারা গোপনে রাখতে চাচ্ছে। এমনকি একটা দলীয় দপ্তরে যেসব ফাইল ইত্যাদি থাকে সেসবও এখানে রাখা হয় না। নিয়মিত দেখা সাক্ষাৎ বৈঠক ইত্যাদির জন্য একটি ঘর দরকার ছিল, এটা পাওয়া গেছে। এটাকে আমরা পার্টি অফিসই বলি, কিন্তু আদতে এটা একটা বাণিজ্যিক অফিস। আগে যে সংস্থা কাজ করতো এখানে তাদেরই ছেড়ে যাওয়া চেয়ার টেবিল এসবই আমরা ব্যবহার করি বলছিলেন একজন আওয়ামী লীগ নেতা। অর্থাৎ যাতে কেউ বুঝতে না পারে যে এটি একটি দলীয় কার্যালয়, এজন্য কোনো ছবি বা কোনো কিছু রাখা হয়নি।
এমনকি কোনো ফাইলপত্রও নেই বা কোনো ডকুমেন্টসও কিছু নেই, জাস্ট তারা সেখানে বসে কথাবার্তা বলে বা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে, এরকম একটি ধারণা আওয়ামী লীগের একজন নেতা দিচ্ছিলেন। তিনি জানালেন 30 থেকে 35 জনের বৈঠক এই দপ্তরেই হয়ে যায়, কিন্তু একটু চাপাচাপি করে বসতে হয়। ছোটোখাটো বৈঠক বিভিন্ন নেতাদের বাসাবাড়িতে এখনও হয়, তবে বড় বৈঠকগুলি যেখানে 100-2 নেতাকর্মী হাজির হওয়ার কথা, সেরকম বৈঠকের জন্য কোনো ব্যাংকোয়েট হল বা কোনো রেস্তোরাঁর একটি অংশ ভাড়া নিয়ে নেওয়া হয়। 200 জন বা তার চেয়ে বেশি হলে তখন তারা এই বড় হল রুম ভাড়া করে, এখানে সাধারণত 30-40 জনের মতো লোক নিয়ে সেখানে বৈঠক করে। তো এরপরে বলছে যে এই যে পার্টি অফিসটা নেওয়া হলো, এই পার্টি অফিসে কারা যাতায়াত করে? গত বছরের 5ই আগস্টের পর বাংলাদেশ ছেড়ে ভারতে চলে আসা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর অনেক শীর্ষ নেতা এবং প্রাক্তন মন্ত্রী কলকাতা বা তার আশেপাশের অঞ্চলে বাসা ভাড়া নিয়ে থাকছেন। এর বাইরে বিভিন্ন পেশাজীবী, সরকারি কর্মচারী, পুলিশ কর্মকর্তা এবং অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারাও চলে এসেছেন ভারতে। মাস 6 আগে আওয়ামী লীগের সূত্রগুলো জানিয়েছিল যে অন্তত 70 জন সংসদ সদস্য, আওয়ামী লীগের বিভিন্ন জেলার সভাপতি সম্পাদক, উপজেলা পরিষদের চেয়ারম্যান, মেয়র সহ শীর্ষ নেতৃত্বের প্রায় 200 জন কলকাতা ও সংলগ্ন অঞ্চলে থাকছেন। এদের কেউ সপরিবারে থাকেন, আবার কোথাও একসঙ্গে কয়েকজন মিলেও একটা ফ্ল্যাট ভাড়া নিয়েছেন। কারো পরিবার মাঝে মাঝে বাংলাদেশ থেকে এসেও কিছুদিন কাটিয়ে যান। এখন যে সংখ্যাটা খুব বেশি বেড়েছে তা নয়, বর্তমানে দ্বাদশ সংসদের 80 জনের মতো সংসদ সদস্য এবং তারও আগে সংসদ সদস্য ছিলেন এমন 10 থেকে 12 জন নেতা আছেন এখানে। আবার এমনও কয়েকজন এসেছেন যারা কলকাতায় এসে আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া বা অন্যান্য দেশে চলে গেছেন, বলছিলেন এক আওয়ামী লীগ নেতা। সহযোগী সংগঠনগুলোর শীর্ষ নেতারাও থাকেন কলকাতার আশেপাশেই। কলকাতা বা পার্শ্ববর্তী অঞ্চলে আওয়ামী লীগের যে শীর্ষ পর্যায়ের নেতারা বাস করছেন তাদের প্রায় সবাই পার্টি অফিসে যাতায়াত করে থাকেন। তবে অফিস খোলার নির্দিষ্ট কোনো সময় নেই, যেরকম প্রয়োজন সেরকমই আসেন নেতারা। আবার রোজই যে সবাই আসেন তাও কিন্তু নয়। আসলে প্রয়োজনীয়তা ছিল একটা নির্দিষ্ট জায়গা গড়ে তোলা, সেজন্যই এই পার্টি অফিস, বলছিলেন ওই নেতা। আওয়ামী লীগের এই নতুন পার্টি দপ্তরের ব্যাপারে ওই বাণিজ্যিক পরিসরে যাতায়াত করা সাধারণ মানুষ যে কিছুই জানবেন না সেটাই স্বাভাবিক। দলেরও কোনো স্তরের নেতাকর্মীরা এই দপ্তরের ব্যাপারে কতটা জানেন সেটা জানা যায়নি, কিন্তু এটা নিশ্চিতভাবেই বলা যায় যে ভারতীয় গোয়েন্দারা এই দপ্তরের ব্যাপারে জানেন এবং ভারতের স্বরাষ্ট্র মন্ত্রকের শীর্ষ স্তরের অনুমোদন ছাড়া এই দলীয় দপ্তর থেকে আওয়ামী লীগের কাজকর্ম চলতে পারত না। অর্থাৎ এই কথাটার সাথে কিন্তু অন্য একটা বিষয় চলে এসেছে, সেটি হচ্ছে যে তাদের নিজের দলের নেতাকর্মী সহ সাধারণ মানুষ, অর্থাৎ অনেকে এখনো এটি জানে কি না পুরো বিষয়টা নিশ্চিত নয়। তবে সে দেশের গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে বলছে যে এরকম একটি জায়গায় বাহিরের একটি রাজনৈতিক দল, ক্ষমতাচ্যুত একটি রাজনৈতিক দল অফিস নিয়ে তাদের রাজনৈতিক যে বিষয় নিয়ে আলোচনা করবেন বা তাদের দলীয় কর্মকাণ্ড সেখানে বসে পরিচালনা করবেন, এটি অবশ্যই সে দেশের গোয়েন্দা এবং সরকার অবশ্যই জানবেন এবং তাদের অনুমতি বা তাদের সম্মতি ছাড়া এটি কোনোভাবেই সম্ভব নয়। তো এখানে আরও অন্যান্য বিষয় উঠে এসছে। তো যেহেতু আমাদের থাম্বনেইলের মূল বিষয়টি হচ্ছে যে তাদের দলীয় কার্যালয় নিয়ে, তো মূল প্রতিবেদনটি এই পর্যন্তই ছিল। এখন যেটি বলতে হয় সেটি হচ্ছে যে গত জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের ঐতিহ্যবাহী এবং স্বাধীনতা যুদ্ধে নেতৃত্বদানকারী বাংলাদেশ আওয়ামী লীগ যে প্রায় 1,500 মানুষের প্রাণের বিনিময়ে এবং অসংখ্য মানুষ আহত হয়ে তাদের উপর যে বৃহৎ একটি পাথরের বোঝা এখন রয়েছে, এসব কর্মকাণ্ডের মাধ্যমে এই যে দলীয় কার্যালয় দেশের বাইরে নিয়ে এবং সেখান থেকে তারা তাদের দলীয় কর্মকাণ্ড পরিচালনা করার মাধ্যমে সেই পাথরটি তারা কতটা সরাতে পারবে, এটি একটি অবশ্যই বড় প্রশ্ন। এটি সময়ের সাথে সাথে আরও পরিষ্কার হবে তারা কতটা কি করতে পারবে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।